আলাইকুম। ডে 5 শুরু হতে যাচ্ছে। প্রতিদিন হচ্ছে আমরা ডেটা শুরু করি রাত 12টা 1টা বা 2টার দিকে। আজকে ডেটা শুরু হচ্ছে 11:30টার দিকে। মাত্র এই লাস্ট 3-4 দিনের মধ্যে শুধুমাত্র তৃতীয় দিন হচ্ছে আমরা টার্গেট পূরণ করতে পেরেছিলাম, বাকি 3টা দিনই হচ্ছে আমরা টার্গেট পূরণ করতে পারিনি। প্রথম এবং দ্বিতীয় দিন 40%, পরের দিন 100%, দেন তারপরের দিন হচ্ছে 60%-এর মতো টার্গেট পূরণ হয়েছে। ইনশাল্লাহ দেখা যাক আজকে কি হয়। যদি ভার্সিটি খোলা ছিল, ভার্সিটি যাই না জাস্ট টার্গেটটা পূরণ করার জন্য। ইনশাল্লাহ আজকে টার্গেটটা দেখি পূরণ করতে পারি কিনা। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। ওকে, তো শুরু করা যাক। আজকে আমরা শুরু করব হচ্ছে বিসিএস লিখিত সায়েন্স বুকটা, এর শব্দের মূল বৈশিষ্ট্যসমূহ দিয়ে শুরু করব। এর আগে আমরা শব্দের তরঙ্গের দৈর্ঘ্য সাদা আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে কি হবে, একটা ইন্টারেস্টিং কোশ্চেন জেনেছিলাম সর্বশেষ সায়েন্স থেকে। তো আজকে জানবো শব্দের মূল বৈশিষ্ট্যগুলো কী কী। এরপরে সঙ্গীত সম্পর্কিত পরিভাষা, স্বরের উপাদান, বিট বা স্বরকম্প সম্পর্কে জানবো, অনুনাদ সম্পর্কে জানবো, ডপলার প্রভাব, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এর কোশ্চেনটা কিন্তু হচ্ছে আমাদের বিসিএসে চলে এসেছিল, ডপলার প্রভাব। এরপরে শব্দ তরঙ্গের শোষণ সম্পর্কে জানবো এক্সটিটস সম্পর্কে। এরপরে হচ্ছে জানবো কম্পমান তারের সূত্র, অনুরণন সম্পর্কে জানবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপরে হচ্ছে আমরা অনুরণনের হচ্ছে নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টার শুরু হবে চুম্বকত্ব। আশা করি আজকে আর চুম্বকত্ব পড়বো না, অন্ততপক্ষে আমরা হচ্ছে শব্দটাকে শেষ করে দেবো আজকে ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, শব্দের মূল বৈশিষ্ট্যসমূহ। শব্দোচ্চতা ও তীব্রতা। শব্দোচ্চতা বলতে বোঝায় কোনো শব্দ কতটা জোরে বা আস্তে শোনা যায়, এটি শব্দের তীব্রতার অনুভূতি জনিত মান। শব্দের তীব্রতা হলো প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল দিয়ে যত শব্দশক্তি প্রবাহিত হয়। শব্দের তীব্রতাকে প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল দিয়ে যত শব্দশক্তি প্রবাহিত হয়, যার একক ওয়াট প্রতি বর্গমিটার। তীব্রতা যত বেশি হয় শব্দ তত জোরে শোনা যায়। মানুষের শ্রবণ মাত্রা লগারিদমিক সম্পর্ক অনুসারে বৃদ্ধি পায়, অর্থাৎ আচ্ছা যাই হোক। তীক্ষ্ণতা বা পিচ। শব্দোচ্চতা বা তীব্রতা সম্পর্কে আমরা বুঝলাম। শব্দোচ্চতা ও তীব্রতা জিনিসটা কি। শব্দোচ্চতা বলতে বোঝায় কোনো শব্দ কতটা জোরে বা আস্তে শোনা যায় এটি, আর এটি শব্দের তীব্রতার অনুভূতি জনিত মান। আর শব্দের তীব্রতা হলো প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল দিয়ে যত শব্দশক্তি প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল দিয়ে যত শব্দশক্তি প্রবাহিত হয়। আর এটাকে হচ্ছে ওয়াট দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ওয়াট প্রতি বর্গমিটার, অর্থাৎ ওয়াট বাই এম স্কোয়ার। সো এভাবে হচ্ছে আমরা এই শব্দের তীব্রতা বা শব্দোচ্চতা নির্ধারণ করতে পারি। ওকে, যাই হোক, এবার আমরা তীক্ষ্ণতা বা পিচে যাই। তীক্ষ্ণতা বা পিচ জিনিসটা কি। তীক্ষ্ণতা বলতে বোঝায় কোনো শব্দের স্বর চড়া বা গভীর কিনা। শব্দ চড়া বা গভীর কিনা এটি নির্ভর করে কম্পাঙ্কের উপর। কম্পাঙ্ক বেশি হলে স্বর তীক্ষ্ণ বা উচ্চ হয়, আর কম্পাঙ্ক কম হলে স্বর গভীর বা খাদের হয়। ওকে, মানুষের শ্রবণ কম্পাঙ্ক তার মানে বেশি হলে শব্দ কী হবে, তীক্ষ্ণ হবে। ওকে, আচ্ছা। মানুষের শ্রবণযোগ্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। কম্পাঙ্ক বেশি হলে কি হয়, স্বর তীক্ষ্ণ হয়। আবার ওই যে আমরা পড়লাম ওয়াট দ্বারা প্রকাশ করা হয়, ওয়াট প্রতি বর্গমিটার। অর্থাৎ শব্দের তীব্রতা বলতে বোঝায় প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল দিয়ে কত শব্দশক্তি প্রবাহিত হবে। যাই হোক, এরপরে হচ্ছে মানুষের শ্রবণযোগ্য কম্পাঙ্কের পরিসয় প্রায় 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত, যেটা আমরা গত ক্লাসেই মোটামুটি একটা ধারণা পেয়েছি। ওকে, সো ধ্বনিগুণ বা জাতি। ধ্বনিগুণ জিনিসটা কি। কোয়ালিটি অফ টিম্বার। ওকে, ধ্বনিগুণ হলো সেই বৈশিষ্ট্য যার দ্বারা একই তীব্রতা ও পিচের দুইটি শব্দের মধ্যে পার্থক্য করা যায়। ধ্বনিগুণ কি। ধ্বনিগুণ হলো সেই বৈশিষ্ট্য যার দ্বারা একই তীব্রতা ও পিচের দুইটি শব্দের মধ্যে পার্থক্য করা যায়, এটা হচ্ছে ধ্বনিগুণ। এটি নির্ভর করে প্রতিটি উৎসে বিদ্যমান ওভারটোন ও হারমোনিক্সের বিন্যাসের উপর। উদাহরণস্বরূপ, একই স্বরে বাজানো গিটার ও বাঁশির শব্দ ধ্বনিগুণে ভিন্ন শোনা যায়, কারণ তাদের হারমোনিক গঠন ভিন্ন। কারণ হচ্ছে তাদের হারমোনিক গঠন ভিন্ন। এইখান থেকে হচ্ছে প্রশ্নগুলো আসতে পারে, কারণ এখানে প্রশ্ন আসে 1 মার্ক, 2 মার্ক, 2.5 মার্ক এভাবে। তো বলতেই পারে শব্দোচ্চতা বলতে কী বুঝো, তীক্ষ্ণতা বা পিচ কী, ধ্বনিগুণ বা জাত কী। সো এইভাবে হচ্ছে আসলে আমাদের হচ্ছে এইভাবে সংক্ষিপ্ত আকারে ছোটো ছোটোভাবে দ্রুত অ্যান্সারগুলো লিখে ফেলতে হবে। ওকে, সঙ্গীত সম্পর্কিত পরিভাষা। সঙ্গীত সম্পর্কিত পরিভাষাগুলো কী কী। সুরযুক্ত শব্দ, মিউজিক্যাল সাউন্ড, নয়েজ, সুর বর্জিত শব্দ, টন হচ্ছে সুর, এরপরে হচ্ছে নোট, স্বর। ওকে, নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পাঙ্কের শব্দকে নিয়মিত ও পর্যায়বৃত্ত। নিয়মিত যে শব্দ সেটাকে হচ্ছে আমরা এই শব্দকে সুরযুক্ত শব্দ বলা হয়, যেমন সেতার বা গানের স্বর। আর নয়েজ হচ্ছে কি অনিয়মিত বা ক্ষণস্থায়ী কম্পাঙ্কের ফলে যে শব্দ হয় তাকে নয়েজ বলা হয়।
টোন বা সুর কি হচ্ছে একটিমাত্র নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট স্বরকে বলা হয় টোন। আর স্বর কি একাধিক কম্পাঙ্ক সমৃদ্ধ স্বরকে বলা হয় নোট বা স্বর। বাস্তবে বাদ্যযন্ত্র শব্দ সাধারণত নোট হয়ে থাকে। বাদ্যযন্ত্র শব্দ কি হয়ে থাকে? সাধারণত নোট হয়ে থাকে। স্বরের উপাদানসমূহ সম্পর্কে যদি আমরা জানি, স্বরের উপাদানসমূহ অনেকগুলো উপাদান রয়েছে, প্রায় 11টি উপাদান এখানে দেওয়া রয়েছে। ফান্ডামেন্টাল, ওভারটোন, হারমোনিক্স, অক্টেভ, ত্রয়ী, কর্ড, হারমোনি, মেলোডি, অর্কেস্ট্রা, টনিক। ওকে, অনেকগুলো হচ্ছে এখানে উপাদান রয়েছে। শব্দের উপাদানসমূহগুলো আমরা জানি। চলুন। ফান্ডামেন্টাল, কোনো স্বরের সর্বনিম্ন কম্পাঙ্ককে ফান্ডামেন্টাল বলা হয়। সর্বনিম্ন যে কম্পাঙ্ক সেটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটি পুরো স্বরের মূল ভিত্তি গঠন করে। ওভারটোন জিনিসটা কি? ফান্ডামেন্টালের বাইরে উৎপন্ন উচ্চতর কম্পাঙ্কের স্বরগুলোকে ওভারটোন বা উপসুর বলা হয়। ফান্ডামেন্টালের বাইরে উৎপন্ন উচ্চতর যে কম্পাঙ্কের স্বরগুলো রয়েছে তাকে ওভারটোন বা উপসুর বলা হয়। হারমোনিক্স কি? যদি উপস্বরগুলো মূল কম্পাঙ্কের সরল গুণিতক হয়, যদি এই উপস্বরগুলো অর্থাৎ এই ফান্ডামেন্টালের বাইরে যে উচ্চতর কম্পাঙ্ক, এই উপসুর এই মূল কম্পাঙ্কের সরল গুণিতক হয়, যেমন 2F, 3F, 4F ইত্যাদি, তবে সেগুলোকে হারমোনিক বলা হয়। ওকে, সো আমরা তো হারমোনিয়াম চিনি, তো ওই বিষয়টা এরকম আর কি। তো অক্টেভ জিনিসটা কি? যখন কোনো স্বরের কম্পাঙ্ক দ্বিগুণ হয় তখন সেটি এক অষ্টক ঊর্ধ্বে অবস্থান করে। যখন কি হয়? যখন আহ, উম, যখন কোনো স্বরের কম্পাঙ্ক দ্বিগুণ হয় তখন সেটি এক অষ্টক ঊর্ধ্বে অবস্থান করে। যখন কোনো স্বরের কম্পাঙ্ক দ্বিগুণ হয় তখন কি হয়? তখন সেটি এক অষ্টক ঊর্ধ্বে অবস্থান করে, আর অর্ধেক হলে সেটি এক অষ্টক নিচে নেমে যায়। এটাই হচ্ছে অক্টেভ। ত্রয়ী কি? ট্রায়াড, ইংরেজিতে ট্রায়াড আর বাংলায় হচ্ছে ত্রয়ী। তিনটি সুরের কম্পাঙ্কের অনুপাত যদি 4, 5, 6 হয় তাকে ত্রয়ী বলা হয়। এটি সঙ্গীতের অন্যতম সুমধুর সঙ্গীত। ওকে। কর্ড কি? যখন একসঙ্গে 4টি সুর বাজানো হয়। কর্ড হচ্ছে কি? যখন একসঙ্গে 4টি সুর বাজানো হয়, ওকে, তখন তাকে বলা হয় কর্ড। তখন সেটি কর্ড নামে পরিচিত। এর অনুপাত হচ্ছে 4, 5, 6:8। ওকে। হারমোনি, যখন বহু সুর একত্রে বাজিয়ে এক ধরনের ঐকতানিক বা মনোরম ধ্বনি সৃষ্টি করা হয়। বহু সুর একত্রে বাজিয়ে হচ্ছে কি করা হয়? মনোরম ধ্বনি সৃষ্টি করা হয়, তখন তাকে হারমোনি বলে। মেলোডি কি? বিভিন্ন সুর একের পর এক ধারাবাহিকভাবে বাজিয়ে যখন একটি সুরেলা ধারা তৈরি করা হয় তখন তাকে মেলোডি বলে। বিভিন্ন সুর একের পর এক ধারাবাহিকভাবে বাজিয়ে যখন বিভিন্ন সুর একের পর এক ধারাবাহিকভাবে বাজানো হয় তখন একটি সুরেলা ধারা তৈরি হয়, এটি হচ্ছে মেলোডি। ওকে, মেলোডি কিন্তু হচ্ছে আমরা হচ্ছে ইংলিশ ফিচার্সে হচ্ছে পড়েছিলাম। সোলো, একক বাদ্যযন্ত্র বা কণ্ঠসংগীতের পরিবেশনাকে বলা হয় সোলো। ওকে, একক বাদ্যযন্ত্র বা কি কণ্ঠসংগীতের পরিবেশনাকে সোলো বলা হয়। একক বাদ্যযন্ত্র বা কণ্ঠসংগীতের পরিবেশনাকে একক বাদ্যযন্ত্র বা একক বাদ্যযন্ত্র বা একক বাদ্যযন্ত্র বা কণ্ঠসংগীতের পরিবেশনাকে সোলো বলা হয়। একক বাদ্যযন্ত্র বা কণ্ঠসংগীতের পরিবেশনাকে সোলো বলা হয়। অর্কেস্ট্রা যখন একাধিক বাদ্যযন্ত্র একত্রে বাজিয়ে সমন্বিত সঙ্গীত পরিবেশন করা হয় তখন সেটি অর্কেস্ট্রা বলে। ওকে, সোলো কি? একক বাদ্যযন্ত্র কণ্ঠসংগীতের পরিবেশনাকে সোলো বলা হয়। অর্কেস্ট্রা কি? যখন একাধিক বাদ্যযন্ত্র একত্রে বাজিয়ে সমন্বিত সঙ্গীত পরিবেশন করা হয় তখন সেটি অর্কেস্ট্রা বলে। টনিক জিনিসটা কি? যে সুর থেকে কোনো রাগ বা স্কেলের সূচনা হয় তখন তাকে টনিক বলে। এটি পুরো সুরের মূল কেন্দ্র বা টোনাল সেন্টার হিসেবে কাজ করে। শব্দের ব্যতিচার জিনিসটা কি? শব্দের ব্যতিচার জিনিসটা কি? সমান কম্পাঙ্ক ও আদর্শ ক্ষেত্রে সমান বিস্তার বিশিষ্ট দুটি সহসঙ্গত শব্দ তরঙ্গ একই মাধ্যমে উপরিপাতিত হলে কোথাও প্রাবল্য বৃদ্ধি, কোথাও হ্রাস হয়। এই প্রাবল্যের পর্যায়ক্রমিক ওঠানামাই শব্দের ব্যতিচার। সমান কম্পাঙ্ক ও আদর্শ ক্ষেত্রে সমান বিস্তার বিশিষ্ট দুটি সহসঙ্গত শব্দ তরঙ্গ একই মাধ্যমে উপরিপাতিত হলে, ওকে, সমান কম্পাঙ্ক অর্থাৎ আদর্শ ক্ষেত্রে সমান কম্পাঙ্ক সমান বিস্তার বিশিষ্ট দুটি সহসঙ্গত যে শব্দ তরঙ্গ একই মাধ্যমে উপরিপাতিত হলে কোথাও প্রাবল্য বৃদ্ধি আর কোথাও হ্রাস হয়। এই প্রাবল্যের পর্যায়ক্রমিক ওঠানামাই শব্দের ব্যতিচার। ব্যতিচার শর্ত কি কি? দুটি তরঙ্গের কম্পাঙ্ক বিস্তার সমান বা প্রায় সমান হবে। সব তরঙ্গের দশা সম্পর্ক স্থির বা নিয়ন্ত্রিত, আকৃতি অপরিবর্তিত। মাধ্যমের কণাগুলোর সরণ একই সরলরেখা বরাবর ঘটবে।
মাধ্যমের কণাগুলোর সরণ একই সরল রেখা বরাবর ঘটবে। মাধ্যমের কণাগুলোর যে সরণ সেটা একই সরল রেখা বরাবর ঘটবে। ওকে, ব্যতিচারের শর্তগুলো আমরা বুঝলাম। হচ্ছে যে দুটি তরঙ্গের কম্পাঙ্ক বিস্তার সমান হবে, তরঙ্গের দশা সম্পর্ক স্থির বা নিয়ন্ত্রিত, আকৃতি অপরিবর্তিত, মাধ্যমের কণাগুলোর সরণ একই সরল রেখা বরাবর ঘটবে। ওকে, সো বিট বা স্বরকম্প কি? বিট বা স্বরকম্প। ওকে, আমরা তো বিট শুনে খুবই নাচানাচি করি, তাই না? আর এটা খুব ভালো লাগে। তো এটা দেখি এটা জিনিসটা কি আসলে। বিট বা স্বরকম্প যখন দুটি কাছাকাছি কম্পাঙ্কের শব্দ একসাথে বাজানো হয়, কাছাকাছি কম্পাঙ্কের শব্দ যদি একসাথে বাজানো হয় তখন তাকে আমরা বিট বলি। তখন শোনা শব্দের প্রাবল্য নিয়মিতভাবে বাড়ে। এই শব্দের প্রাবল্য কীভাবে নিয়মিতভাবে বাড়ে ও কমে। এই প্রাবল্যের পর্যায়ক্রমিক ওঠানামাকেই বিট বলে। ওকে, সো বিট ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? বিট ফ্রিকোয়েন্সি F1 - F2, অর্থাৎ প্রতি সেকেন্ডে শোনা বিটের সংখ্যা হলো দুই স্বরের কম্পাঙ্কের পরম পার্থক্য। প্রতি সেকেন্ডে শোনা বিটের সংখ্যা কি? দুই স্বরের কম্পাঙ্কের পরম পার্থক্য। ওকে, যদি বিটের হার প্রতি সেকেন্ডে প্রায় 10 থেকে 12 বারের কম হয়, তবে মানবকর্ণ তা ধুকপুক ও ওঠানামা করা শব্দ হিসেবে আলাদা করে বুঝতে পারে। যদি বিটের হার প্রতি সেকেন্ডে 10 বা 12 বারের কম হয়, যদি বিটের হার প্রতি সেকেন্ডে 10 বা 12 বারের কম হয়, তবে মানবকর্ণ তা ধুকপুক বা ওঠানামা করা শব্দ হিসেবে আলাদা করে বুঝতে পারে। কিন্তু বিটের হার বেশি হলে শ্রোতা তা একটানা কম্পিত বা কাঁপা স্বর হিসেবে অনুভব করে। কিন্তু বিটের হার যদি বেশি হয়, শ্রোতা তা একটানা কম্পিত বা কাঁপা স্বর হিসেবে অনুভব করে। পৃথক বিট বোঝা যায় না। কাঁপা স্বর হিসেবে অনুভব করে, বাট হচ্ছে পৃথক বিট হিসেবে বোঝা যায় না। যেমন আমরা হচ্ছে এই 10 বা 12 বারের কম হয়, এটা হচ্ছে সাধারণত যখন আমরা দেখি কি বলা হয়, অনেক হাঁপিয়ে যাই বা অনেক ভয় পাই, তখন আমাদের বুকের দিকে কান দিলে আমরা কিন্তু পুরো বিটটা খুব ভালোভাবে বুঝতে পারি। তো আর একটা হচ্ছে বক্সের বিটের সময় হচ্ছে বোঝা যায় না, খুব দ্রুত হচ্ছে এটা বাজতে থাকে। যাই হোক, এরপরে যদি আমরা যাই যে বিট শোনার যে শর্তসমূহ, দুটি স্বর একই সময়ে উৎপন্ন হতে হবে, তাদের কম্পাঙ্ক ও তীব্রতা প্রায় সমান হতে হবে। তফাৎ বেশি হলে বিট অস্পষ্ট হয়। তাদের কম্পাঙ্ক তীব্রতা প্রায় সমান হতে হবে। কম্পাঙ্ক আর তীব্রতা কী হবে? প্রায় হচ্ছে সমান হবে। তফাৎ বেশি হলে বিট অস্পষ্ট হয়। তরঙ্গদ্বয়ের গতি সরলরেখা বরাবর হতে হবে। তরঙ্গদ্বয়ের গতিও হবে কোথায়? সরলরেখা বরাবর। ওকে, তরঙ্গদ্বয়ের দশা সময়ের সাথে পরিবর্তিত হতে হবে, যাতে প্রাবল্যের ওঠানামা ঘটে। তরঙ্গের দশাও কী হবে? তরঙ্গের যে দশা, সেই দশা সময়ের সাথে পরিবর্তিত হতে হবে। ওকে, যাতে প্রাবল্যের ওঠানামা ঘটে। তার মানে আমরা বিট শোনার যে শর্তসমূহ, সেই শর্তসমূহ আছে বুঝে গেলাম যে দুটি স্বর হচ্ছে উৎপন্ন হবে একই সময়ে, তাদের কম্পাঙ্ক তীব্রতাও প্রায় সমান হবে, গতি সরলরেখা বরাবর হতে হবে এবং দশা সময়ের সাথে পরিবর্তিত হতে হবে। 4টা শর্ত আমরা এখান থেকে জেনে গেলাম। ওকে, তাহলে আমরা পরবর্তী বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে বিটের যে ব্যবহার। বাদ্যযন্ত্র টিউনিং। দুটি যন্ত্র একসাথে বাজালে যদি বিট শোনা যায়, তবে এখানে সুর ঠিক মিলেনি। বিট শূন্য হলে সুর সম্পূর্ণ মিলে গেছে। ওকে, বাদ্যযন্ত্র বা টিউনিং, বিটের যে দুটি যন্ত্র একসাথে বাজালে যদি বিট শোনা যায়, তবে এখনও সুর ঠিক মেলেনি। বিট শোনা গেলে সুর মিলে নাই, আর যদি বিট শূন্য হয় তাহলে সুর সম্পূর্ণ মিলে গেছে। অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয়। বাদ্যযন্ত্রের টিউনিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা বের করি। এছাড়াও হচ্ছে অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয়। পরিচিত কম্পাঙ্কের টিউনিং ফর্কের সঙ্গে অজানা কম্পাঙ্কের ফর্ক বাজিয়ে বিট সংখ্যা শুনে অজানা ফ্রিকোয়েন্সি নির্ণয় করা হয়। ওকে, তো খনির বাতাস পরীক্ষা। বিশুদ্ধ বাতাস ও খনির বাতাস ভরা দুটি অর্গান পাইপের কম্পাঙ্কে পার্থক্য হলে বিট শোনা যায়। বিশুদ্ধ বাতাস ও খনির বাতাস ভরা দুটি অর্গান পাইপের কম্পাঙ্কে পার্থক্য হলে বিশুদ্ধ বাতাস আর খনির বাতাসে ভরা দুটি অর্গান পাইপের কম্পাঙ্কে পার্থক্য হলে বিট শোনা যায়। এতে বাতাস দূষণ বা গ্যাসের উপস্থিতি শনাক্ত করা যায়। তো আমরা কয়েকটা বিষয় এখান থেকে জানলাম, যেটা আগে জানতাম না। বাদ্যযন্ত্রের টিউনিং, যেটা হচ্ছে দুটি যন্ত্র একসাথে বাজালে যদি বিট শোনা যায়, তবে এখনও সুর মিলেনি, বিট শূন্য হলে সুর সম্পূর্ণ মিলে গেছে। এছাড়া হচ্ছে অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয়। পরিচিত কম্পাঙ্কের টিউনিং ফর্কের সঙ্গে অজানা কম্পাঙ্কের ফর্ক বাজিয়ে বিট সংখ্যা গুণে অজানা ফ্রিকোয়েন্সি নির্ণয় করা যায়। এছাড়া খনির বাতাস পরীক্ষা। বিশুদ্ধ বাতাস ও খনির বাতাস ভরা দুটি অর্গান পাইপের কম্পাঙ্কে পার্থক্য হলে বিট শোনা যায়। এতে বাতাসে দূষণ ও গ্যাসের উপস্থিতি শনাক্ত করা যায়। ওকে, ফাইন। সো আমরা অনুনাদ
এই বিষয়টাতে যাই, অনুনাদ জিনিসটা কি, শব্দের মধ্যে অনুনাদ এই শব্দটা একদম আমার কাছে নতুন, আপনাদের কাছে কি নতুন কিনা কমেন্টে জানাবেন। ওকে, কোনো কম্পনশীল সিস্টেমকে তার স্বাভাবিক কম্পাঙ্কে উত্তেজিত করলে সেটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়, এটাই অনুনাদ। ওকে, কোনো কম্পনশীল সিস্টেমকে তার স্বাভাবিক কম্পাঙ্কে কোনো কম্পনশীল সিস্টেমকে তার স্বাভাবিক কম্পাঙ্কে উত্তেজিত করলে সেটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়, এটাই হচ্ছে অনুনাদ। ওকে, কোনো কম্পনশীল সিস্টেমকে তার স্বাভাবিক কম্পাঙ্কে উত্তেজিত করলে, তার যে স্বাভাবিক কম্পাঙ্কে উত্তেজিত করলে সেটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়, এটাই হচ্ছে অনুনাদ। যে কম্পনশীল সিস্টেমকে তার স্বাভাবিক কম্পাঙ্ক, প্রতিটা জিনিসের একটি স্বাভাবিক কম্পাঙ্ক থাকে, যদি কোনো কম্পনশীল সিস্টেমকে তার স্বাভাবিক কম্পাঙ্কে উত্তেজিত করা হয় তাহলে সেটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়, এই জিনিসটাই হচ্ছে কি অনুনাদ। প্রতিটা জিনিসের স্বাভাবিক কম্পাঙ্ক রয়েছে, তাকে তার কম্পাঙ্ক অনুযায়ী যদি উত্তেজিত করা হয় তাহলে সেটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়, তখন সেটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়, এই বিষয়টাই হচ্ছে কি অনুনাদ। ওকে, যাক, অনুনাদ বিষয়টা আমরা বুঝে গেলাম। এরপরে অনুনাদ কম্পাঙ্ক, যে কম্পাঙ্কে বিস্তার সর্বাধিক হয়। অনুনাদ কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে যে বিস্তারে কম্পাঙ্ক সর্বাধিক হয়। উদাহরণ, ঝুলন্ত সেতু। সৈনিকদের কুচকাওয়াজের ধাপ যদি সেতুর ফ্রিকোয়েন্সির কাছাকাছি হয় সেতুটি প্রবল কম্পন হয়। ওকে, কুচকাওয়াজের ধাপ যদি সেতুর কাছাকাছি হয় সেতুতে প্রবল কি হয়, সেতুতে প্রবল কম্পাঙ্ক হয়। তাই ঝুলন্ত সেতুতে কুচকাওয়াজ নিষিদ্ধ, তাই এর জন্য হচ্ছে কি ঝুলন্ত সেতুতে কুচকাওয়াজ নিষিদ্ধ থাকে। বাদ্যযন্ত্র, সেতার বা গিটারের একটি তার বাজালে পাশের তারের সিম্প্যাথেটিক ভাইব্রেশন দেখা যায়, এই বিষয়টা কি অনুনাদ। ওকে, ডপলার প্রভাব। যখন উৎস ও পর্যবেক্ষক পরস্পরের তুলনায় গতিশীল থাকে, ডপলার প্রভাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কয়েকবারই চলে এসেছে, একে আমরা ডাবল স্টার দিয়ে রাখতে পারি। যখন উৎস ও পর্যবেক্ষক পরস্পরের তুলনায় গতিশীল থাকে, যখন কি উৎস ও পর্যবেক্ষক পরস্পরের উৎস আর হচ্ছে পর্যবেক্ষক পরস্পরের তুলনায় গতিশীল থাকে, তখন পর্যবেক্ষক যে শব্দ শুনে তার কম্পাঙ্ক আসল উৎসের কম্পাঙ্ক থেকে বেশি বা কম মনে হয়, এই ঘটনাকে ডপলার প্রভাব বলা হয়। আচ্ছা, আমরা বিষয়টা কি আমরা বুঝেছি, চলুন আরেকবার দেখে আসি। যখন উৎস আর হচ্ছে যে পর্যবেক্ষক পরস্পরের তুলনায় যদি গতিশীল থাকে, উৎস ও পর্যবেক্ষক কি হয়, পরস্পরের তুলনায়, উৎস আর হচ্ছে পর্যবেক্ষক, মানে যে এখান থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে আর হচ্ছে আমি যেখান থেকে শুনতে পাচ্ছি, এই হচ্ছে পর্যবেক্ষক। তো উৎস ও পর্যবেক্ষক হচ্ছে কি পরস্পরের তুলনায় যদি কি হয়, গতিশীল থাকে, পরস্পরের তুলনায় কি থাকে, গতিশীল থাকে, তখন পর্যবেক্ষক যে শব্দ শুনে তার কম্পাঙ্ক আসল উৎসের কম্পাঙ্ক থেকে বেশি হয়, তখন যে হচ্ছে গতিশীল থাকে সে যে শব্দটা শুনে সেটা আসল উৎসের কম্পাঙ্ক থেকে কি হয়, বেশি বা কম মনে হয়, বেশি বা কম মনে হয়, এই ঘটনা কি বলা হয় ডপলার প্রভাব। বিষয়টা কিন্তু ইজি, যে উৎস শব্দের উৎসস্থল, যখন উৎস ও পর্যবেক্ষক পরস্পরের তুলনায় গতিশীল থাকে, তখন পর্যবেক্ষক যে শব্দটা শুনে তা হচ্ছে তার কম্পাঙ্ক আসল উৎসের কম্পাঙ্ক, যখন আসল উৎসের যে কম্পাঙ্ক সেখান থেকে বেশি বা কম হয়, জিনিসটা হচ্ছে ডপলার প্রভাব। ধরুন ধরুন আমি এখান থেকে চিৎকার দিলাম, এখন ওই যে রাস্তা, ধরুন ওই যে রাস্তার যে ওই অটোরিকশাটা সে হচ্ছে আমার তুলনায় একটু গতিশীল, বা একটা বাইক হচ্ছে ওখান থেকে গতিশীল ভাবে এই যে যাবে সে, তখন আমি এখান থেকে যে কম্পাঙ্কিত চিৎকারটা দিলাম বা কথাটা বললাম, সে গতিশীল থাকার কারণে এটা বেশি বা কম অবস্থায় শুনতে পেলো। এই যে পর্যবেক্ষক যে শুনলো আর কি, সে হচ্ছে পর্যবেক্ষক, সে যে শুনলো, এই শোনা কম বা বেশি হতে পারে কম্পাঙ্কের, তার শোনা কম্পাঙ্ক কম বা বেশি হতে পারে, এই যে কম বা বেশি হতে পারে, এর জন্য হচ্ছে এই বিষয়টাই হচ্ছে কি আসলে ডপলার প্রভাব। আশা করি সিস্টেমটা একদম ক্লিয়ার, বিষয়টা একদম ক্লিয়ার। ডপলার প্রভাব খুবই ইজি ছিল, বাট নামটা একটু কেমন যেন, ডপলার প্রভাব। এটি প্রথম ব্যাখ্যা করেন ক্রিশ্চিয়ান ডপলার। ওকে, তো সে একজন খ্রিস্টান, তা বুঝাই গেল। উদাহরণ, অ্যাম্বুলেন্স বা ট্রেন কাছে আসলে শব্দ তীক্ষ্ণ শোনা যায়, কম্পাঙ্ক বেড়ে যায়, আর দূরে সরে গেলে শব্দ মোটা ও ভারী হয়, কম্পাঙ্ক কমে যায়। সো এটা থেকে আমরা বুঝতে পারি। এছাড়া জ্যোতির্বিজ্ঞান, নক্ষত্র বা গ্যালাক্সি দূরে সরে গেলে আলো রেড শিফট ও কাছে এলে ব্লু শিফট হয়। যাই হোক, সূত্র ব্যবহারের ক্ষেত্রে আমরা এটার একটা সূত্রও পেয়েছি, এফ অর্থাৎ পর্যবেক্ষিত কম্পাঙ্ক, অবজার্ভ যে ফ্রিকোয়েন্সি, সেটা আমরা কীভাবে বের করব হচ্ছে উৎসের প্রকৃত কম্পাঙ্ক অর্থাৎ সোর্স ফ্রিকোয়েন্সির সাথে গুণ করব কি মাধ্যমের শব্দের বেগ, ভ্যালোসিটি অফ সাউন্ড, আর হচ্ছে পর্যবেক্ষণের শব্দ, ভ্যালোসিটি অফ অবজারভার। ওকে, এরপরে হচ্ছে কি করব, এই যে পর্যবেক্ষণকৃত কম্পাঙ্কের সাথে মাধ্যমের শব্দের বেগ আর পর্যবেক্ষকের বেগ যে গুণ করলাম, এই গুণ করার পরে আমরা কি করব হচ্ছে
এই মাধ্যমের শব্দের বেগ আর হচ্ছে উৎসের বেগ, মাধ্যমের শব্দের বেগ আর উৎসের বেগ, এই দুইটাকে যোগ বা বিয়োগ করে ওইটা ওই যে আগে যে অ্যান্সারটা পেলাম ওইটা দিয়ে ভাগ করে দিব। যাক, চিহ্ন ব্যবহারের নিয়ম, পর্যবেক্ষক কিন্তু উৎসের দিকে এগোলে হচ্ছে প্লাস হবে আর উৎস দিকে এগোলে মাইনাস হবে। আপনাদের হচ্ছে সূত্রটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে, তাহলে আপনারা একটু ভালো এই যে এই হচ্ছে আমাদের যে সূত্রটা, এই যে ওকে, if observed frequency equals to source frequency into velocity of sound, velocity যোগ বা বিয়োগ, যখন যোগ বা বিয়োগ কখন হবে, যখন পর্যবেক্ষক উৎসের দিকে আগাবে তখন প্লাস, আর যখন পিছাবে তখন হবে কি বিষয়টা। ওকে, তো আশা করি বিষয়টা হচ্ছে আপনাদের নিকট বিষয়টা হচ্ছে ক্লিয়ার। তো আচ্ছা, আমরা সামনের দিকে আগাই, তাই না? ওকে, সো সামনের দিকে আগাবো। তো এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে ডপলার প্রভাবের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা নিয়ে আগাবো। ডপলার প্রভাবের যে ব্যাখ্যা, যখন উৎস ও পর্যবেক্ষক একে অপরের দিকে আসে তখন তরঙ্গগুলো সংকুচিত হয়, যখন আসে তখন কি হয়, একে অপর দিকে আগালে হচ্ছে সংকুচিত হয়। আর পর্যবেক্ষক বেশি কম্পাঙ্ক শোনে, বিপরীতে উৎস দূরে সরে গেলে কি হয়, তরঙ্গ প্রসারিত হয়, তরঙ্গগুলো কি হয়, প্রসারিত হয়, আর কম কম্পাঙ্ক শোনা যায়। ওকে, পরীক্ষিত জ্যোতির্বিদ্যায় নক্ষত্র, গ্যালাক্সি বা গ্রহের গতি ও দূরত্ব নির্ণয়ে হচ্ছে এটা ব্যবহার করা হয়। জ্যোতির্বিজ্ঞানে নক্ষত্র, জ্যোতির্বিজ্ঞানে হচ্ছে কি করে, জ্যোতির্বিজ্ঞানে নক্ষত্র, গ্যালাক্সি বা গ্রহের গতি ও দূরত্ব নির্ণয় এটি ব্যবহার করে থাকে। এছাড়া রাডার বা স্পিড গানে যানবাহনের গতি মাপতে, স্পিড গানে যানবাহনের গতি মাপতে এটা ব্যবহার করা হয়। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে ডপলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে রক্তপ্রবাহ ও হৃদস্পন্দনের হার নির্ণয়, লেজার ডপলার ভ্যালোসিমেট্রিতে তরল বা কণার গতিবেগ মাপতে ব্যবহার করে। এছাড়া হচ্ছে স্যাটেলাইট যোগাযোগ, রেডিও অডিও ইফেক্টে ফ্রিকোয়েন্সি পরিবর্তন বিশ্লেষণে। ওকে, কয়েকটা কাজে এই ডপলার প্রভাব ব্যবহৃত হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানে নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহে গতি ও দূরত্ব নির্ণয়ে ব্যবহার করে। এছাড়াও রাডার বা হচ্ছে স্পিড গানে যখন যে বল করে হচ্ছে ক্রিকেট খেলায়, সেটা মাপার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। আরও নানান ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এছাড়াও হচ্ছে আর কি হয়, চিকিৎসা ক্ষেত্রে ডপলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে রক্তপ্রবাহ, হৃদস্পন্দনের হার নির্ণয় করে এই ডপলার প্রভাবের মাধ্যমে। এছাড়াও লেজার ডপলার ভ্যালোসিমেট্রিতে তরল বা কণার গতিবেগ মাপতে, এটা দিব না, এটা মনে থাকবে না আমার। স্যাটেলাইট যোগাযোগ, রেডিও অডিও ইফেক্টে ফ্রিকোয়েন্সি পরিবর্তন বিশ্লেষণে এই ডপলার প্রভাবটা কি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে আমরা এর সীমাবদ্ধতা সম্পর্কে একটু জেনে আসি। সীমাবদ্ধতাগুলো কি কি? সাধারণ বিশ্লেষণে ধরা হয় উৎস ও পর্যবেক্ষকের বেগ, সাধারণ বিশ্লেষণে ধরা হয় উৎস ও পর্যবেক্ষকের যে বেগ ভিএস এবং ভিও, তরঙ্গের বেগ ভি এম আই এর তুলনায় অনেক কম। সাধারণ বিশ্লেষণে ধরা হয় উৎস ও পর্যবেক্ষকের বেগ তরঙ্গের বেগের তুলনায়, সাধারণ বিশ্লেষণে ধরা হয় উৎস ও পর্যবেক্ষকের বেগ তরঙ্গের বেগের তুলনায় অনেক কম। উৎস ও পর্যবেক্ষক যদি একই দিকে চলে বা উভয়ই স্থির থাকে, তবে পর্যবেক্ষিত কম্পাঙ্ক পরিবর্তন ঘটে না। এটা হচ্ছে এটার সীমাবদ্ধতা। যাই হোক, আমরা শব্দ তরঙ্গের শোষণ সম্পর্কে আমরা জানবো এখন। যখন শব্দ কোনো বস্তুর উপরে পড়ে তখন সাধারণত তিনটি প্রক্রিয়া ঘটে। কয়টি প্রক্রিয়া ঘটে? তিনটি প্রক্রিয়া ঘটে: প্রতিফলন, শোষণ আর প্রবাহন। আমরা হচ্ছে প্রতিফলন থেকে শব্দের একটি অংশ বাউন্স ব্যাক করে, শব্দের একটি অংশ কী করে, বাউন্স ব্যাক করে। শোষণ, শব্দের একটি অংশ পদার্থের ভেতরে গিয়ে শক্তি হারায়, পদার্থের ভেতরে গিয়ে হচ্ছে কী করে, শক্তি হারায়। এক সেকেন্ড, ভেতরে গিয়ে হচ্ছে শক্তি হারায়। আর হচ্ছে প্রবাহন কি, বাকি অংশ বস্তু ভেদ করে অন্য পাশে চলে যায়, বাকি অংশ কি করে, বস্তু ভেদ করে অন্য পাশে চলে যায়। ওকে, একটা বাউন্স ব্যাক করে, আর একটা হচ্ছে পদার্থের ভিতরে হচ্ছে শক্তি হারায়, আবার হচ্ছে বস্তু ভেদ করে অন্য পাশে চলে যায়। যাই হোক, যখন কোনো শব্দ তরঙ্গ কোনো মাধ্যম অতিক্রম করে বা কোনো বস্তু পৃষ্ঠে প্রতিফলিত হয়, তখন বস্তু বা মাধ্যম সেই শব্দের একটি অংশ শোষণ করে। ওকে, কি, যখন যখন কোনো শব্দ তরঙ্গ কোনো মাধ্যম অতিক্রম করে বা কোনো বস্তু পৃষ্ঠে প্রতিফলিত হয়, যখন কোনো শব্দ তরঙ্গ কোনো মাধ্যমে অতিক্রম করে বা কোনো বস্তু পৃষ্ঠে প্রতিফলিত হয়, তখন বস্তু বা মাধ্যম সেই শব্দের একটি অংশ শোষণ করে নেয়, ফলে শব্দের তীব্রতা ধীরে ধীরে কমে যায়। এই ঘটনাকে বলা হয় শব্দ তরঙ্গের শোষণ। ওকে, কি হয়েছে এখানে, যখন কোনো শব্দ তরঙ্গ কোনো মাধ্যম অতিক্রম করে বা মশারে, যাই হোক, যখন কোনো যখন কোনো শব্দ তরঙ্গ কোনো মাধ্যমে অতিক্রম করে
যখন কোনো শব্দ তরঙ্গ কোনো মাধ্যমে অতিক্রম করে বা কোনো বস্তু পৃষ্ঠে প্রতিফলিত হয়, তখন বস্তু বা মাধ্যম সেই শব্দের একটি অংশ, তখন বস্তু সেই শব্দের একটি অংশ কি করে, শোষণ করে নেয়। ফলে কি হয়, ফলে শব্দের তীব্রতা ধীরে ধীরে কমে যায়, ফলে শব্দের তীব্রতা কি হয়, ধীরে ধীরে কমে যায়। এই ঘটনা কি বলা হয় শব্দ তরঙ্গের শোষণ। ও কি, তাহলে আমরা বুঝলাম যে আচ্ছা, কোনো একটা বিষয় ধরেন এই একটা স্কেল, এখানে হচ্ছে কোনো একটা শব্দ আসলো, এসে শব্দটা কোনো একটা মানে শব্দের একটি অংশ বাউন্স ব্যাক করবে, একটি অংশ এটা ভেদ করে বের হয়ে যাবে, আরেকটি অংশ এইটার মধ্যে শোষিত হয়ে যাবে। এই যে শোষণটা ঘটলো, এটাই হচ্ছে শব্দের শোষণ। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এই ঘটনায় হচ্ছে শব্দের তরঙ্গের শোষণ, এটা আমরা বুঝলাম। অডিটোরিয়ামে দেয়াল বা পর্দা শব্দের কিছু অংশ শোষণ করে নেয়, ফলে প্রতিধ্বনি বা অনুরণন কমে যায়। আচ্ছা, অডিটোরিয়ামে সাধারণত এই বিষয়টা করা হয় যে এই দেয়ালটা হচ্ছে বিষয় শব্দটাকে শোষণ করে নেয়, ফলে কি হয়, এটার প্রতিধ্বনি বা এটার জনরণ এটা হচ্ছে কমে যায়। শব্দ শোষক পদার্থের উদাহরণ প্রাকৃতিক কর্ক, তুলা, জুট, উল, কাপড়, এটা হচ্ছে কি প্রাকৃতিক শোষক। এটা হচ্ছে এখানে কি কি, কর্ক, তুলা, জুট, উল, কাপড়। শব্দ শোষকের যে কৃত্রিমভাবে তৈরি করা হয় আর্টিফিশিয়াল শব্দ শোষকগুলো কী কী, সেগুলো হচ্ছে আমরা একটু জানি। আর্টিফিশিয়াল হচ্ছে ফেল্ড ফোম, অ্যাসবেস্ট, পারটেক্স বোর্ড ইত্যাদি হচ্ছে কি এখানে কৃত্রিমভাবে হচ্ছে শব্দ শোষণ হিসেবে তৈরি করা হয়। কী কী, ফেল্ড ফোম, অ্যাসবেস্ট, পারটেক্স বোর্ড ইত্যাদি। স্থাপত্যিক কার্পেট, পর্দা, গদা, দেয়ালের প্যানেল, এটা হচ্ছে আর্কিটেকচারাল। ওকে, এই পদার্থগুলোতে অসংখ্য ক্ষুদ্র রন্ধ্র থাকে যেগুলোতে শব্দ তরঙ্গ প্রবেশের পরে ঘর্ষণে শক্তি হারায়। শব্দ তরঙ্গ প্রবেশের পরে কি করে, ঘর্ষণে শক্তি হারায়, ফলে শব্দের তীব্রতা কমে যায়। আমরা সাধারণত এই যে কি বলা হয় শব্দ শোষক যে রুমগুলা আমরা দেখি, সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে ব্যবহার করা হয়। কোথাও প্রাকৃতিক ন্যাচারাল, কোথাও আর্টিফিশিয়াল, আর কোথাও আর্কিটেকচারাল এর বিষয়গুলো ব্যবহার করা হয়, যেমন কার্পেট, পর্দা, দেয়ালের প্যানেল ইত্যাদি হচ্ছে ব্যবহার করে একদম সাউন্ড প্রুফ রুম তৈরি করা হয়। ওকে, যাতে করে শব্দ প্রতিধ্বনিতও না হয় এবং শব্দ বাইরেও না যায়। ঠিক আছে, ওকে। তো শব্দ শোষণের যে ব্যবহার, সে ব্যবহার সম্পর্কে আমরা জানবো। শব্দরোধী কক্ষ। ওকে, শব্দরোধী কক্ষ তৈরিতে ব্যবহৃত হয়, এটা তো বললামই, সাউন্ড প্রুফ রুম তৈরিতে। এরপর রেকর্ডিং স্টুডিও, কনফারেন্স রুম, সিনেমা হল এ প্রতিধ্বনি ও অনুরণন কমাতে রেকর্ডিং যে স্টুডিও, সেখানেও এটা ব্যবহার করা হবে। কনফারেন্স রুমগুলোতে ব্যবহার করা হয়, এছাড়া হচ্ছে সিনেমা হলগুলোতে এই প্রতিধ্বনি ও অনুরণন কমাতে শব্দ শোষণের ব্যবহার হয়। গাড়ি ও বিমান নির্মাণে কেবিনে শব্দ কমানোর জন্য। অডিটোরিয়াম, থিয়েটার ও লেকচার হলে পরিষ্কার শব্দ শ্রবণ নিশ্চিত করতে। হাসপাতাল, অফিস, লাইব্রেরিতে শান্ত পরিবেশ বজায় রাখতে এই শব্দ শোষণের ব্যবহার হয়ে থাকে। শব্দ শোষণ সহগ, শব্দ শোষণ সহগ আমরা এটা একটু জানবো। শব্দ শোষণ সহগ যেটি কোনো পদার্থে আপতিত শব্দ শক্তির যে অংশ শোষিত হয় তার অনুপাতকে শব্দ সহগ বলে। কোনো পদার্থে আপতিত শব্দ শক্তির যে অংশ শোষিত হয়, কোনো পদার্থে আপতিত শব্দ শক্তির যে অংশ শোষিত হয় তার অনুপাতকে শব্দ শোষণ সহগ বলে, যতটুকু শব্দ আর কি শোষিত হয়েছে। এটি দ্বারা বোঝানো হয় একটি নির্দিষ্ট পদার্থে কতটা কার্যকরভাবে শব্দ শোষণ করতে পারে। প্রতীক হচ্ছে আলফা, সূত্র হচ্ছে আলফা আই এ বাই আই আই। ওকে, শোষিত শব্দের তীব্রতা হচ্ছে আই এ, আর আপতিত শব্দের তীব্রতা হচ্ছে আই আই। শোষিত শব্দের তীব্রতা আই এ, আপতিত শব্দের তীব্রতা, শোষিত শব্দকে হচ্ছে আপতিত শব্দের তীব্রতা দেওয়া ভাগ করলে আমরা হচ্ছে এই আলফা পেয়ে যাই, অত শব্দ শোষণের সহগটা পেয়ে যাই। ওকে, অ্যাবজর্পশন অফ কোফিসিয়েন্ট। ওকে, যদি কোনো পদার্থের আলফা ইকুয়াল 1 হয় তবে সেটি সম্পূর্ণ শোষক পদার্থ। আলফা যদি 1 হয় তাহলে সেটি সম্পূর্ণ শোষক পদার্থ। যদি আলফা 0 হয় তবে সেটি সম্পূর্ণ প্রতিফলক পদার্থ। যদি আলফা 0 হয় সেটি সম্পূর্ণ প্রতিফলক পদার্থ। ওকে, তো এরকম কয়েকটা বিষয় আমরা জেনে আসি। বিভিন্ন পদার্থের শব্দ শোষক সহগের মান জানি। প্লাস্টার যে দেয়াল, সেখানে হচ্ছে শোষণ সহগ 0.01 থেকে 0.03। ওকে, আর কর্কশিটে হচ্ছে 0.1 থেকে 0.2, হার্ডবোর্ডে 0.3, অ্যাসবেস্ট 0.6 থেকে 0.7, ভূষা 0.75, পার্টেক্স বা ফেল্ট এখানে হচ্ছে 0.08 থেকে 0.15। ওকে, সো অ্যাকস্টিক্স বিষয়টা কি, অ্যাকোস্টিক্স। ওকে, অ্যাকোস্টিক্স বিষয়টা কি আমরা জানি, আমি নামটা ওয়ার্ডটা প্রথম শুনলাম। যাই হোক, তারাও হয়তো আগে শুনে থাকবেন, আমি তো হয়তো কম মেধাবী তাই। অ্যাকোস্টিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা যা শব্দের উৎপত্তি, সংবহন, প্রতিফলন, শোষণ এবং নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে। কি, অ্যাকোস্টিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা। অ্যাকোস্টিক্স জিনিসটা কি, অ্যাকোস্টিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা যা শব্দের উৎপত্তি, সংবহন,
প্রতিফলন, শোষণ এবং নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে। ওকে, আরেকবার দেখি আমরা। অ্যাকোস্টিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা যা শব্দের উৎপত্তি, সংবহন, প্রতিফলন, শোষণ, নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে। এর উদ্দেশ্য হলো কোনো ঘর বা হলে শব্দ এমনভাবে ছড়ানো যাতে তা স্পষ্ট, আরামদায়ক এবং সমানভাবে পৌঁছায়। বিল্ডিং অ্যাকোস্টিক্স কোনো ভবনের বিভিন্ন কক্ষে শব্দের সঠিক প্রবাহ, প্রতিফলন, শোষণ নিয়ন্ত্রণ করাই বিল্ডিং অ্যাকোস্টিক্সের মূল উদ্দেশ্য। বিবেচ্য বিষয়সমূহ রিভার বিবেচ্য যে বিষয়সমূহ সেটা হচ্ছে রিভারবেরেশন, অর্থাৎ অনুরণন টাইম সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। শব্দ যেন শব্দকে সমানভাবে ছড়ায়, এক কক্ষ থেকে অন্য কক্ষে শব্দ প্রভাব কমাতে হবে, অপ্রয়োজনীয় প্রতিফলন ও গোলমাল রোধ করতে হবে। এটা হচ্ছে বিবেচ্য বিষয়সমূহ অ্যাকোস্টিক্সের। ওকে, উন্নত হলঘর বা অডিটোরিয়ামে তৈরির কৌশল। দেয়ালের কিছু অংশ বাঁকানো রাখা হয় যাতে শব্দ সব দিকে সমানভাবে প্রতিফলিত হয়। দেয়াল কর্ক, ফেল্ট, অ্যাসবেস্টস, পার্টেক্স বোর্ড, পর্দা, কার্পেট ইত্যাদি ব্যবহার করা হয়। মঞ্চের পিছনের দেয়াল ও ছাদকে অবতল রাখা হয়। মঞ্চের পিছনের যে দেয়াল বা ছাদ এটাকে হচ্ছে কি করা হয়, অবতল রাখা হয়, যাতে শব্দ দর্শকদের দিকে সুষমভাবে ছড়ায়। ছাদ ও দেয়ালের কোণ এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে শব্দ সরাসরি প্রতিফলিত না হয়, ছড়িয়ে পড়ে। তো আমরা বিষয়টা তো বুঝলাম। অডিটোরিয়ামগুলো এবার হচ্ছে গেলে খেয়াল করতে হবে ভার্সিটির অডিটোরিয়ামটা, যে আসলে তারা অ্যাকোস্টিক্স ফলো করে এই বিষয়টা তৈরি করেছে কিনা। কম্পমান তারের সূত্র। হ্যাঁ, চলুন আমরা এখন কম্পমান তারের সূত্র সম্পর্কে জানি। তাহলেই হচ্ছে আমাদের প্রায় শেষ। এরপরে হচ্ছে কম্পন তারের সূত্রের পর অনুরণন আছে, তাহলেই হচ্ছে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। কম্পমান তারের যে সূত্র, লস অফ ভাইব্রেটিং স্প্রিং। ফরাসি বিজ্ঞানী মার্সেন 1636 সালে তিনি প্রথম প্রমাণ করেন যে কোনো তারের কম্পাঙ্ক তার দৈর্ঘ্য, লেন্থ, টান এবং ভর এর উপর নির্ভর করে। যখন কোনো তার দুই প্রান্তে স্থিরভাবে বাঁধা থাকে এবং অনুপ্রস্থভাবে কম্পিত হয় তখন তাকে স্থির তরঙ্গ সৃষ্টি হয় এবং এর ফলে মৌলিক সুর উৎপন্ন হয়। কি করছে তিনি প্রমাণ করছে যে তার দৈর্ঘ্য, টান এবং ভর এর উপর নির্ভর করে। টান, দৈর্ঘ্য, ভর এর উপর নির্ভর করে যখন কোনো তার দুই প্রান্তে স্থিরভাবে বাঁধা থাকে এবং অনুপ্রস্থভাবে কম্পিত হয় তখন তাতে স্থির তরঙ্গ সৃষ্টি হয় এবং এর ফলে মৌলিক সুর উৎপন্ন হয়। ওকে, আর দৈর্ঘ্যের সূত্র, তারের দৈর্ঘ্য যত বেশি হবে তার কম্পাঙ্ক তত কম হবে। দৈর্ঘ্য যত বেশি, কম্পাঙ্ক ততই কম। ওকে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক অর্ধেক হয় এবং অর্থাৎ সুর ভারী হয়েও যায়। গিটারের লম্বা তারে উৎপন্ন সুর তুলনামূলকভাবে ভারী হয়, আর ছোট তারে তীক্ষ্ণ সুর হয়। টানের সূত্র, তারে টান বল যত বেশি হবে তার কম্পাঙ্ক তত বেশি হবে। টান যত বেশি, কম্পাঙ্ক তত বেশি। আর তারের দৈর্ঘ্য যত লম্বা, কম্পাঙ্ক তত কম। টান 4 গুণ বাড়ালে কম্পাঙ্ক 2 গুণ হয়। টান যে 4 গুণ কম্পাঙ্ক তত বেশি হবে। কি, তারে টান বল যত বেশি হবে তার কম্পাঙ্ক তত বেশি হবে। সম্পর্ক হচ্ছে এফ ইকুয়াল রুট টি। ওকে, অর্থাৎ যে এফ এর মান তার উপর রুট দিলে যে মান হবে এটা হচ্ছে এইভাবে হবে। অর্থাৎ টান 4 গুণ বাড়ালে কম্পাঙ্ক দ্বিগুণ হবে। ওকে, উদাহরণ, বেহালা ও সেতারের তার টানলে সুর তীক্ষ্ণ হয়ে ওঠে। ভরের সূত্র, তারের প্রতি একক দৈর্ঘ্যের ভর যত বেশি হবে তার কম্পাঙ্ক তত কম হবে। সম্পর্ক 1/√m। ওকে, কম্পাঙ্ক এফ, দৈর্ঘ্যের ভর এম। ওকে, সো এর বর্গমূল অবস্থানগতিক তারের ভর যত বেশি হয় তার কম্পাঙ্ক তত কমে যায় এবং সুর নিচু হয়। অন্য সব ধ্রুব, দৈর্ঘ্য ও টান স্থির থাকলে হারমোনিয়াম বা গিটারের মোটা তার ভারী সুর তৈরি করে আর পাতলা তার উচ্চ সুর দেয়। হারমোনিয়াম বা গিটারের মোটা তার ভারী সুর তৈরি করে আর হচ্ছে পাতলা তার উচ্চ সুর দেয়। মার্সেনের সম্মিলিত যে সূত্র, 3টি সূত্র একত্রে প্রকাশ করলে পাই এফ এফ ইকুয়াল 1/12 ইন্টু √p বাই মাস পার ইউনিট লেন্থ। ওকে, যেখানে কম্পাঙ্ক, ওকে, ব্যবহার মিউ √t/মিউ, যার এই হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। 3টি সূত্র একত্রে প্রকাশ করলে পাই এফ ইকুয়াল 1/12 ইন্টু, এটা খুবই মার্সেনের যে সূত্র এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি বেসিকটা ক্লিয়ার।
কিন্তু এখন হচ্ছে ওইভাবে মূলত মাথাটা কাজ করছে না। আচ্ছা, এই ব্যবহারটা আমরা তাহলে জানি। গিটার, বেহালা, সেতার, তানপুরা, পিয়ানো প্রভৃতিতে তারের দৈর্ঘ্য, টান ও ভর পরিবর্তন করে বিভিন্ন সুর উৎপন্ন করা হয়। বাদ্যযন্ত্রের টিউনিং ও টোন নিয়ন্ত্রণে এই সূত্র ব্যবহৃত হয়। ল্যাবরেটরিতে তারের কম্পাঙ্ক নির্ণয়ে মার্সেনের সূত্র ব্যবহার করা হয়। তো এটা কি কি কাজে ব্যবহার হইল? গিটার, ভেলা, সেতারা, তানপুরা, পিয়ানো প্রভৃতিতে তারের দৈর্ঘ্য, টান ও ভর পরিবর্তন করে বিভিন্ন সুর উৎপন্ন করা হয়। বাদ্যযন্ত্রের টিউনিং ও টোন নিয়ন্ত্রণে এই সূত্র ব্যবহৃত হয়। এবারে ল্যাবরেটরিতে তারের কম্পাঙ্ক নিয়ন্ত্রণে মার্সেনের সূত্র ব্যবহার করা হয়। ওকে, সো বিষয় সম্পর্কে, ফলাফল সম্পর্কে একটু জেনে নিই। দৈর্ঘ্য, এখানে আবার হচ্ছে বিষয়টাকে ইজিয়ার করার জন্য একটা ছক দিয়ে দেওয়া হয়েছে। দৈর্ঘ্য এল, এফ, এটা হচ্ছে দৈর্ঘ্য বাড়লে সুর ভারী বা মোটা হয়, টান বাড়লে সুর তীক্ষ্ণ হয়, আর হচ্ছে ভারী তারে সুর ভারী বা মোটা হয়। এটা এমনি মানে বেসিকলি থাকলে এমনি বোঝা যায় এটা কী হতে পারে, যদি এমসিকিউতে চলে আসে অথবা লেখার ক্ষেত্রে এটা লেখা যাবে। ওকে, আর সূত্রগুলো তো আমরা জানি যে ওখানে হচ্ছে এফ ইকুয়াল হবে 1/L, আর হচ্ছে টানের ক্ষেত্রে এফ ইকুয়াল হবে √/T, আর ভরের ক্ষেত্রে এফ ইকুয়াল হবে 1/m², সরি 1/√m। ওকে, তো অনুরণন বিষয়টা আমরা জানবো যে অনুরণন জিনিসটা কি। যখন কোনো কক্ষে উৎপন্ন শব্দ দেয়াল, ছাদ ও মেঝে থেকে প্রতিফলিত হয়ে একাধিকবার কানে আসে এবং শব্দ উৎস বন্ধ হওয়ার পরও কিছু সময় পর্যন্ত শব্দের প্রভাব অনুভূত হয়, তখন সেই ঘটনাকে আমরা কি বলি? অনুরণন বলি তখন সেই ঘটনাকে। যে যখন কোনো কক্ষে উৎপন্ন শব্দ দেয়াল বা ছাদ মেঝে থেকে প্রতিফলিত হয়ে একাধিকবার কানে আসে এবং শব্দ উৎস বন্ধ হওয়ার পরও কিছু সময় পর্যন্ত শব্দের প্রভাব অনুভূত হয়, তখন সেটাকে অনুরণন বলে। আমরা এই বিষয়টাকে প্রতিধ্বনি হিসেবে জানতাম। আচ্ছা, যাই হোক, মূল শব্দ বন্ধ হওয়ার পরও প্রতিফলিত তরঙ্গের কারণে কিছু সময়ের জন্য শব্দ শোনা যায়, এই সময়কাল কি অনুরণন সময় বলা হয়। ওকে, শব্দ উৎস বন্ধ হওয়ার পর থেকে শব্দের অনুভূতি সম্পূর্ণভাবে মিলিয়ে যেতে যে সময় লাগে তাকে রিভারভিরেশন টাইম আরটি বলে। অনুরণন সময় কি হচ্ছে শব্দোচ্ছ বন্ধ হওয়ার পর থেকে শব্দের অনুভূতি সম্পূর্ণভাবে মিলিয়ে যেতে যে সময় লাগে তাকে রিভারবিরেশন টাইম আরটি বলে। শব্দ উৎস বন্ধ হওয়ার পর থেকে শব্দের অনুভূতি সম্পূর্ণভাবে মিলিয়ে যেতে যে সময় লাগে তাকে রিভারবিরেশন টাইম বা আরটি টাইম বলে। ওকে, আচ্ছা, যাই হোক, এরপরে যদি আমরা যাই, অর্থাৎ আরটি হলো সেই সময়কাল যার মধ্যে একটি শব্দের তীব্রতা তার মূল মানের 10 লক্ষ ভাগের 1 ভাগ 10⁻⁶ নেমে আসে। আরটি হলো সেই সময়কাল যার মধ্যে একটি শব্দের তীব্রতা তার মূল মানের 10 লক্ষ ভাগের 1 ভাগ নেমে আসে। অর্থাৎ আরটি হলো সেই সময়কাল যার মধ্যে একটি শব্দের তীব্রতা তার মূল মানের 10 লক্ষ ভাগের 1 ভাগে নেমে আসে। সাধারণত অডিটোরিয়ামে বা কনসার্ট হলের আদর্শ আরটি 1 থেকে 1.6 সেকেন্ড। শব্দ বন্ধের পর থেকে শব্দের অনুভূতি সম্পূর্ণভাবে মিলিয়ে যেতে যে সময় লাগে তাকে রিভারভিরেশন টাইম বলে। আরটি হলো সেই সময়কাল যার মধ্যে একটি শব্দের তীব্রতা তার মূল মানে 10 লক্ষ ভাগের 1 ভাগে নেমে আসে। ওকে, অনুরণনের প্রভাব। যথাযথ পরিমাণে অনুরণন থাকলে শব্দে মাধুর্যপূর্ণতা আসে। কনসার্ট হলে শব্দ সুষমভাবে ছড়িয়ে পড়ে, ফলে সবাই স্পষ্টভাবে শুনতে পায়। অপকারিতা, অতিরিক্ত অনুরণে বক্তৃতা বা গানে স্পষ্ট বা গোলমেলে হয়ে যায়, একাধিক প্রতিফলিত শব্দ একসাথে কানে এসে বিভ্রান্তি সৃষ্টি করে। শব্দ কম হলে আবার ঘন, নিস্তব্ধ ও শুষ্ক শোনায়। অনুরণন নিয়ন্ত্রণের উপায়। শব্দশোষক পদার্থ যেমন কর, তুলা, সাউন্ডপ্রুফ বোর্ড, পর্দা, কার্পেট ইত্যাদি ব্যবহার। এরপরে হচ্ছে আমাদের দেয়াল বা ছাদে অসমতল নকশা তৈরি করে প্রতিফলন ছড়িয়ে দেওয়া। উপযুক্ত রুম ডিজাইন ও আয়তন নির্ধারণ যাতে শব্দ স্পষ্ট শোনা যায়। অডিটোরিয়াম ও সিনেমা হলে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট প্রয়োগ করে শব্দের ভারসাম্য রক্ষা করা। শব্দ যেন খুব বেশি প্রতিধ্বনিত না হয় বা একে অপরের সাথে বাধা সৃষ্টি না করে সে ব্যবস্থা রাখা। আমেরিকান পদার্থবিজ্ঞানী প্রোফ ওয়ালেস সাবিন 1898 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পরীক্ষা করে এই সূত্র দেন। তিনি দেখান অনুরণন ঘরের আয়তনের সঙ্গে সমানুপাতিক। অনুরণন কি? ঘরের আয়তনের সঙ্গে সমানুপাতিক। তার ঘরের কার্যকরী শোষণ ক্ষেত্রফল হচ্ছে ওকে, সাবিনের পূর্ণ সমীকরণ হচ্ছে টি ইকুয়াল 0.16 ইন্টু ভি বাই কার্যকরী শোষণের ক্ষেত্রফল। ওকে, ঘরের আয়তন, ভি হচ্ছে ঘরের আয়তন, আর এ হচ্ছে প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল বর্গমিটার, আর আলফা হচ্ছে প্রতিটি
পৃষ্ঠের শোষণ গুণাঙ্ক, প্রতি পৃষ্ঠের শোষণ গুণাঙ্ক। ওকে, তো এটার মূল সূত্রটা হচ্ছে কি টি ইকুয়াল 0.16 ইন্টু ভি বাই সামেশন আলফা ইন্টু এ। ওকে, সূত্রের যে ব্যাখ্যা, কক্ষের আয়তন যত বড় হবে সময় তত বেশি হবে, শোষণ ক্ষেত্রফল যত বাড়বে, কক্ষের আয়তন যত বড় হবে সময় তত বেশি হবে, শোষণ ক্ষেত্রফল যত বাড়বে সময় তত কমে যাবে, শোষণ ক্ষেত্রফল যত বাড়বে সময় তত কমে যাবে। অতএব ভারসাম্য আরটি পেতে উপযুক্ত আয়তন ও শোষণ ব্যবস্থা জরুরি। ধরা যাক কোনো অডিটোরিয়ামের আয়তন 4800 মিটার কিউব, চার হাজার আটশো মিটার স্কোয়ার অর্থাৎ বর্গমিটার, এবং এর মোট কার্যকরী শোষণ ক্ষেত্রফল 800 বর্গমিটার। ওকে, তাহলে টি ইকুয়াল কী হবে, 0.16 ইন্টু 4800 বাই 800, কত, 0.96 সেকেন্ড, অর্থাৎ ঘরের রিভারবেরেশন টাইম হবে প্রায় 1 সেকেন্ড, যা বক্তৃতা বা সঙ্গীতের জন্য উপযুক্ত। ভালো উন্নয়ন শর্ত কি, কক্ষের আয়তন না খুব বড় না খুব ছোট হবে, প্রতিফলিত ও শোষিত শব্দের মধ্যে ভারসাম্য থাকতে হবে, শব্দ গোলমেলে না হয়ে স্পষ্টভাবে শ্রুতিযোগ্য হতে হবে, প্রাইভেসি বজায় রাখতে অ্যাকোস্টিক্স ডিজাইন সঠিক হতে হবে, বিল্ডিং লেআউট ও ছাদের আকৃতি সঠিকভাবে নির্ধারণ করতে হবে। সো আমাদের তাহলে শব্দ সম্পর্কিত বিষয়টা শেষ হয়ে গেল। আমরা এর পরবর্তী দিন হচ্ছে চুম্বকত্ব নিয়ে কাজ করব। আসসালামু আলাইকুম।